পড়তে পারছি। এখানে তো স্টাইল নামে একটি ট্যাগ দেখতে পাচ্ছি। এতদিন আমরা অনেক ট্যাগ সম্পর্কে ধারণা নিয়েছি, বাট স্টাইল নামে কোনো ট্যাগের সাথে আমরা পরিচিত হইনি। ওকে, আমরা হেড ট্যাগের মধ্যে একটি ট্যাগ লিখবো নতুন করে, এ হচ্ছে হেড ট্যাগ। এখানে আমরা টাইটেলের নিচে লিখছি স্টাইল। স্টাইল নামে একটি ট্যাগ ব্যবহার করব। এই ট্যাগের মধ্যে মূলত আমরা বিভিন্ন ধরনের সিএসএস লিখবো। স্টাইল ট্যাগের মধ্যে যে সিএসএস গুলো লেখা হয় সেটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস বাই ট্যাগ। HTML ট্যাগ, এখানে হচ্ছে HTML ট্যাগ। এই ট্যাগের নাম কি? স্টাইল। ওকে, স্টাইল ট্যাগের মধ্যে আমি যদি কিছু লিখিস তাহলে কি সেটা আদতে চেঞ্জ হবে? ওকে, আমরা এখান থেকে একবার চেক করে দেখি। আমি ধরতেছি, এখানে আপনাদেরকে জোরপূর্বক বুঝতে হবে না। যদি বুঝতে পারেন তাহলে খুব ভালো, না বুঝলেও কোনো সমস্যা নেই, শুধুমাত্র দেখে যান। এখানে আমি দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে আমি অন্য হালকা একটি কালার দিচ্ছি, ধরে নেই অ্যাকোয়া দিই। ওকে, সেভ করলাম। দেখতে পাচ্ছি আমাদের এটা ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এতদিনে আমরা সাদা কালো ভিটিভি দেখতেছিলাম, কিন্তু এখন আমরা মূলত ইন্টারনেট টেলিভিশন গুলা দেখতে পাচ্ছি, মানে রঙিন টিভি দেখতেছি, তাই না? আরো অনেক মজার কাজ হবে। এতদিনে যা করেছি এখন আরো অনেক অনেক মজার কাজ আজকে আমরা করব। ওকে, আমরা যেটা ব্যবহার করলাম এটাকে বলা হয় কি? ইন্টারনাল সিএসএস। এরপর আসি এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস ব্যবহার করার জন্য আমাদেরকে মূলত বাইরে থেকে নিয়ে আসতে হবে। আমরা এগুলো যদি আমরা ডিফাইন ফলো করি, ইনলাইন, সেটা হলো কি লাইনের মধ্যেই কোনো একটি সিএসএস ব্যবহার করা। আমরা এই যে এখানে চেক করেছিলাম বা এখানে আমরা অ্যাপ্লাই করেছিলাম, এটা কিন্তু এই লাইনের মধ্যেই আমরা ব্যবহার করেছি, এই জন্য এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। এরপরে আসি ইন্টারনাল। ইন্টারনাল বলতে কি? এর মধ্যে যেগুলো রয়েছে, মানে আমাদের এই সম্পূর্ণ ফাইল যে রয়েছে একটি এইচটিএমএল ফাইল, এই ফাইলের মধ্যে আমাদের ব্যবহার করা হয়েছে। মানে আমাদের যে সিএসএস এর ইফেক্টটা হচ্ছে, এখানে যে কালারটা চেঞ্জ হচ্ছে, এটা আমাদের এই ফাইলের মধ্যে থেকে চেঞ্জ করা হচ্ছে আর কি। এর জন্য বলা হয় এটাকে ইন্টারনাল। আর এক্সটার্নাল কি? বাইরে থেকে এসে জুড়ে বসায়, এরকম কিছু একটা। তাহলে এক্সটার্নাল বাইরে থেকে যেহেতু আসবে, তখন আমাদের প্রয়োজন পড়বে একটি ফাইল তৈরি করা বা একাধিক ফাইল তৈরি করা। আমরা একটি ফাইল তৈরি করলাম স্টাইল ডট সিএসএস। এখানে আমরা কিছু না কিছু স্টাইল করব। এখানে আমরা কি স্টাইল করতে পারি? এখানে হচ্ছে আমরা আমাদের সাইটের মধ্যে H2 ব্যবহার করব, নতুন একটি লাইন লিখব H2, এবং এখানে আমরা স্টাইলড ফ্রম এক্সটার্নাল সিএসএস। ওকে, আমি লিখে দিচ্ছি সামথিং। যাই হোক, স্টাইল ফ্রম সিএসএস, এক্সটার্নাল সিএসএস। এখানে আমরা সেটাকে কোনো একটা ইফেক্ট ফেলবো এর উপরেও, মানে আমরা এই H2 যেটা রয়েছে এটাকে আমরা চেঞ্জ করব সিএসএস এর মাধ্যম দিয়ে। আমি এখানে বলে দিচ্ছি H2, এটা কি হবে? ফাইল সাইজ, সরি, ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল। আমরা দেখতে পাচ্ছি অনেক বড় দেখা যাবে। H2 স্বাভাবিকভাবে বড় দেখার কথা, কিন্তু এইচটার ফন্ট সাইজ আমি অনেকখানি কমিয়ে ফেলবো। ওকে, এখন আমি সেভ করি। সেভ করলাম, কিন্তু আমাদের এখানে কোনো রকম চেঞ্জ হইলো না। কিন্তু দেখেন, এখানে যখন চেঞ্জ করেছিলাম সাথে সাথে এখানেও চেঞ্জ হচ্ছিল, এখানে যখন কিছু একটা লিখতেছিলাম সাথে সাথে এখানেও এটা চেঞ্জ হচ্ছিল। কিন্তু এখানে যখন লিখলাম তখন কিন্তু এখানে আমাদের কোনো রকম চেঞ্জ হয়নি। তাহলে কি আমাদের লেখা ভুল হলো? অবশ্যই কোনো লেখা ভুল হয়নি। এই কোডটাকে কপি করলাম, কপি করে আমি আমাদের স্টাইলের মধ্যে বসিয়ে দেব। এখন আমরা এটাকে সেভ করব। সেভ করে দেখেন, এখন কিন্তু আমাদের কালার বা আমাদের লেখার সাইজটা কিন্তু সত্যই চেঞ্জ হয়েছে, বাট যখন বাইরে ছিল তখন এটা কোনোভাবেই চেঞ্জ হয়নি। কারণ কি? আমাদের এইচটিএমএল ফাইল এবং সিএসএস ফাইলের মধ্যে কোনো রকম লিঙ্ক আপ করা হয়নি, অর্থাৎ এই দুইটার মধ্যে কোনো রকম সংযুক্তি নেই। বুঝতে পারলাম। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে কি? এই দুটার মধ্যে একটি সংযুক্তি তৈরি করে দেওয়া। আমরা তাহলে এটা কি করব? আমরা টাইটেলের পরেই একটি নতুন লিঙ্ক নিব, নতুন আমরা একটি ট্যাগ ব্যবহার করব, সেই ট্যাগের নাম হচ্ছে লিঙ্ক ট্যাগ। ইতিমধ্যে সবাই কিন্তু লিঙ্ক ট্যাগ ব্যবহার করেছেন। লিঙ্ক ট্যাগটা আমরা কেন ব্যবহার করেছিলাম আপনাদের জন্য ছোট্ট একটি টুইটস। আপনারা এখনই আমাদের মেসেজ বক্সে লিখে দিবেন লিঙ্ক ট্যাগের মাধ্যম দিয়ে আমরা ইতিমধ্যে এইচটিএমএল এ কি কাজ করেছিলাম। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আসলে সকলেরই মনে আছে, ব্যাপারটা অদ্ভুত।
থ্যাংক ইউ সবাইকে। ওকে, তাহলে আমরা আমাদের টপিকে চলে আসি। লিঙ্ক ট্যাগের মাধ্যম দিয়ে আমরা ফেভ আইকন বা ফেভারিট আইকন ব্যবহার করেছিলাম। লিঙ্ক ট্যাগের আরো অনেক কাজ রয়েছে, অনেক কাজ করা যায় লিঙ্ক ট্যাগের মাধ্যম দিয়ে। যখন আমরা লিঙ্ক এটি লিখবো, যদি ভিএস কোড ওপেন করি বা ভিএস কোড ব্যবহার করি, সেক্ষেত্রে দেখেন এরপরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এই সব কটা কাজই মূলত লিঙ্ক ট্যাগ দিয়ে করা হয়। এখন আমরা কি করব, সিএসএস ফাইল অ্যাড করব। তাহলে লিঙ্ক কোলন সিএসএস, এরপর আমরা এন্টার চাপবো। এন্টার চাপলে আমাদেরকে একটি শর্টকাট ওয়েতে বা আমাদের একটি স্নিপারের মাধ্যমে সহজেই কাজটি হয়ে যাচ্ছে। বাট সহজে যদি শেখার সময় করি তাহলে আমাদের কিন্তু মনে থাকবে না। দ্যাটস ওয়াই আমরা কি করব, আমরা নিজেদের মতো করে এটা লিখব। লিঙ্ক, এটা ক্লোজ করে দিলাম, ক্লোজিং পার্টটুকু রেখে দিলাম। এখন আমরা এটাকে সোর্স আপ করব। সোর্স করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে কি, href। আমাদেরকে ওইটার সাথে মানে স্টাইল ডট সিএসএস এর সাথে আমাদেরকে লিঙ্ক আপ করে দিতে হবে, রেফারেন্স তৈরি করে দিতে হবে। তাহলে আমরা কি করলাম, href এর মধ্যে এখানে ফাইলের নামটা কি, স্টাইল ডট সিএসএস। আমরা এখানে স্টাইল ডট সিএসএস লিখে রেখেছি। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় কি, রিলেশন টাইপ। এটার মধ্যে যে রিলেশনশিপ রয়েছে, এটা কি ধরনের রিলেশনশিপ, মূলত স্টাইল ডট সিএসএস এর কাজ কি, এটা আসলে কি করবে। এটা তো মূলত আমাদের স্টাইল শিট হিসাবে কাজ করবে, অর্থাৎ আমাদের এইচটিএমএল ফাইলের মধ্যে যে অনেক ধরনের স্টাইল করা প্রয়োজন, সেই স্টাইলটা মূলত স্টাইল শিটের মাধ্যম দিয়ে আমাদের স্টাইল ডট সিএসএস এর মাধ্যম দিয়ে ইফেক্টিভ হবে। সো এখানে রিলেশন বা রিলেশনশিপ REL ইকুয়াল দিয়ে আমাদেরকে স্টাইল শিট লিখতে হবে। REL এটাকে কি বলা হয়, এটা একটা আমাদের অ্যাট্রিবিউট, আর এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। ওকে, এটা যখন অ্যাড করব, এখন আমরা যদি সেভ করি তখন কি হবে চিন্তা করেন, আমরা সেভ করার সাথে সাথে স্টাইল ডট সিএস এর সাথে আমাদের এইচটিএমএল ফাইলের লিংক আপ হয়ে যাবে। আর লিংক আপ হওয়ার সাথে সাথে এটা ইফেক্টিভ হবে, তখন এটার সাইজটা কিন্তু ছোট হয়ে যাবে। সেভ করছি এবং দেখতে পাচ্ছি আমাদের সাইজটাও ইতিমধ্যে ছোট হয়েছে। তাহলে আমরা তিনটা ফাইল টাইপের কাজটা কিন্তু কিছুটা হলে বুঝতে পারলাম, যে ইনলাইন সিএসএস কোথায় কাজ হয়েছে, ইন্টারনাল সিএসএস কোথায় আমরা লিখেছি, আর কোথায় আমাদের আউটপুটটা বোঝা গেছে। এরপরে এক্সটার্নাল সিএসএস আমরা কিভাবে কাজ করেছি। ওকে, এখন আমাদের কথা হচ্ছে এই যে সিএসএস এতগুলো কোড লিখতেছি, এই কোডগুলো আমরা কিভাবে পড়বো বা কিভাবে আমরা লিখবো, আমাদেরকে সিনট্যাক্সটা বুঝতে হবে। আমরা যদি সিনট্যাক্স না বুঝি, শুধুমাত্র শুধু মুখস্থ করে কিন্তু আমরা আগাইতে পারবো না। আমি যদি সেই ছোট্টবেলার মতো মুখস্থ করি, ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার কোলন অ্যাকুয়া, ব্যাকগ্রাউন্ড তারপরে কি কালার, কালার কোলন রেড, এটা এটা করলে কি হবে, এটা করলে আমাদের লেখা লাল হবে। এরকম করে যদি মুখস্থ করি আমরা কিন্তু আগাইতে পারবো না, কারণ সিএসএস এর মধ্যে অনেক অনেক কোড রয়েছে, অনেক কাজ রয়েছে। আমরা 15 দিনের ক্লাসের মধ্যে এইচটিএমএল কে জাস্ট 5টা ক্লাসে রাখছি, বাট সিএসএস টাকে কিন্তু অনেকগুলা রেখেছি। কারণ কি, সিএসএস এর অনেকগুলা পার্ট রয়েছে, আপনি যত স্টাইল করতে চাইবেন তত স্টাইল করতে পারবেন। এমনকি ফটোশপে যে ধরনের ডিজাইন করা যায়, এভরিথিং ফটোশপ বা ইলাস্ট্রেটরের মাধ্যমে যা যা ডিজাইন করা যায় এই সিএসএস এর মাধ্যমে করা পসিবল। ওকে, তাহলে আমরা এখন আসবো সিএসএস সিনট্যাক্স নিয়ে আলোচনা। সিএসএস সিনট্যাক্স গুলা কি, সিনট্যাক্স যদি বলতে যাই, প্রথমে একটা সিনট্যাক্স দেখি, এইচটিএমএল সিনট্যাক্স। এইচটিএমএল সিনট্যাক্স আমরা আলোচনা করেছিলাম। আমরা কি করব, এখানে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে, সাধারণত ট্যাগ নেম লিখতে হয় অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে। আর এইচটিএমএল এর মধ্যে সাধারণত কি ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকে। এরপরে কি হয়, আমাদের অ্যাট্রিবিউট থাকে। অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে href এরপর সমান সমান, এইভাবে আমাদেরকে সিনট্যাক্স বুঝতে হয়। ঠিক সিএসএস এর সিনট্যাক্সটা কেমন, সিএসএস এর সিনট্যাক্স যদি আমরা আলোচনা করতে আসি, আমরা সিএসএস ফাইলের মধ্যেই আসি, আমাদেরকে এখানে একটি সিলেক্টর থাকবে। সিলেক্টরটা পরে আসি, আমি এখানে লিখবো কোনটা কি। আচ্ছা, এখানে আমি একটা কমেন্ট করে দিই, তাহলে আমি এইচটিএমএল ফাইলের মধ্যে এখানে আমরা আলোচনা করি সিএসএস সিনট্যাক্স। ওকে, প্রথমে থাকে হচ্ছে সিলেক্টর, এরপরে কি হয়, দুইটা ব্র্যাকেট থাকে, এটা কার্লি ব্র্যাকেট বলা হয় বা সেকেন্ড ব্র্যাকেট বলি আমরা। এরপরে কি হবে, এর মাঝে হবে, প্রথমটাকে বলা হয় প্রপার্টি, তারপরে একটা কোলন হয়, তারপরে প্রপার্টি ভ্যালু। এখানে স্পেস থাকতেও পারে, নাও পারে, সমস্যা নেই, প্রপার্টিজ ভ্যালু। তাহলে এরপরে গেল সেমিকোলন দিতে হবে, একটা কোলন তারপর একটা সেমিকোলন দিতে হবে।
তাহলে কি হবে, এখানে একটি সিলেক্টর থাকবে, তারপরে কার্লি ব্র্যাকেট, তারপরে প্রপার্টিজ এবং প্রপার্টিজ ভ্যালু থাকবে। এভাবে যদি একাধিক প্রপার্টিজ থাকে কোনো না কোনো ক্ষেত্রে, যেমন আমরা এখানে ট্যাগের মধ্যে যখন অ্যাট্রিবিউট ব্যবহার করেছি তখন একটি অ্যাট্রিবিউট লিখেছি, এরপরে আবারও আমাদেরকে অ্যাট্রিবিউট লিখতে হয়েছে, তখন কি করেছি আমরা, এরপরেই আমরা স্পেস দিয়ে অ্যাট্রিবিউট লিখছি, ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে অ্যাট্রিবিউট লিখছি। কিন্তু সিএসএস এর সময় স্পেস দিলে হবে না, সিএসএস এর সময় আমাদেরকে একটি সেমিকলন দিতে হবে। ওকে, একটি আমরা লিখলাম, এরপরে দ্বিতীয় যদি আরো কোনো প্রপার্টিজ লিখতে চাই তাহলে সেম ভাবে আমাদের লিখতে হবে, অনেকগুলা প্রপার্টিজ আমাদের হইতে পারে। ওকে, এখন কোনটা সিলেক্টর, সিলেক্টর কাকে বলে, প্রপার্টিজ কোনটা, প্রপার্টিজ ভ্যালু কোনটা, এইটা আমাদের চেনা দরকার। আমরা ইনলাইন সিএসএস যদি ফলো করি, এই কালারটাকে বলা হয় প্রপার্টিজ, আর রেডটাকে কি বলা হবে, প্রপার্টিজ ভ্যালু। এখন যদি আমরা স্টাইলের মধ্যে ফলো করি, এইখানে বডিটাকে কি বলা হবে, বডিটাকে বলা হবে সিলেক্টর, এরপরে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে কি প্রপার্টিজ, এবং অ্যাকোয়া এটা হচ্ছে প্রপার্টিজ ভ্যালু। আশা করি সকলে বুঝতে পারলেন। এই যে সিনট্যাক্স যেটা কথা বললাম, এই সিনট্যাক্সটাকে কি সবাই বুঝতে পেরেছেন, ইয়েস অর নো? যদি না বোঝেন আমি আরো এক্সাম্পল দিব, আরো সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। একদম সিম্পল। কে একজন বুঝতে পারেনি আমি বলবো, দুজন বুঝতে পারেনি আমি বলবো। থ্যাংক ইউ সবাইকে। আমাদের বোঝার জন্য অবশ্যই প্রয়োজন হবে কি, আমরা যদি ভালোভাবে বুঝতে যাই আমাদেরকে সিনট্যাক্স সবার আগে বুঝতে হবে। আমরা যে এইচটিএমএল এ অনেকগুলো কাজ করেছি, কারণ এবং পেরেছি, কেন পেরেছি, আমরা সিনট্যাক্সটা খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম, এবং এইচটিএমএল এর সিনট্যাক্স খুব সহজ ছিল, অনেকটা বিকাশ অ্যাপের মতো। বিকাশ অ্যাপ একদম সিম্পল, ঠিক এরকম ছিল। তো এইখানে আমাদের সিএসএস এর সিনট্যাক্সটা বুঝতে হবে। সিএসএস এর সিনট্যাক্স বলতে কি, আমি এখানে কিছু কোড লিখেছি অলরেডি, এই কোডগুলো আপনারা না বুঝে থাকলেও সমস্যা নেই, এখন আমরা এগুলোকে বুঝতে থাকবো। সিএসএস লেখার প্রধান নিয়মটা হলো, আমরা ইনলাইন সিএসএস আর ওইটার ক্ষেত্রে আলাদাই রাখি। আমাদের সবার প্রথমে সিএসএস লিখতে হলে আমাদের প্রপার্টিজ বুঝতে হবে। আমরা যেখানে একটি কোড লিখেছিলাম, কালার কোলন দিয়েছিলাম, তারপরে আমরা রেড লিখেছিলাম। এখানে কালারটা কি, কালারটা হচ্ছে আমাদের প্রপার্টিজ, এরপরে কোলন, কোলন দিয়ে আমরা ডিফাইন করছি, আর কালারটা কি হবে, কালারটা হচ্ছে রেড হবে, এটাকে বলা হয় প্রপার্টিজ ভ্যালু। এতটুকু বুঝলাম। এরপরে আমাদেরকে আরো যদি আমাদের ব্যবহার করতে হয়, আরো প্রপার্টিজ যদি ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে সেমিকলন দিতে হবে। কালার লিখলাম, ও এখানে রেড লিখলাম, তারপর সেমিকলন দিলাম, আমরা এর পরে আরো একটি প্রপার্টি যুক্ত করব। সেক্ষেত্রে কি দিতে পারি আমরা, আমরা দিতে পারি ফন্ট সাইজ, আমরা ইতিমধ্যে ব্যবহার করেছি, এটা মাধ্যম দিয়ে আমাদের লেখার রং, লেখার সাইজটাকে চেঞ্জ করা হয়। এখানে দিয়ে দিলাম 16 পিক্সেল। এটা কতটুকু সাইজ হবে, আমরা এর আগে বললাম ফন্ট সাইজ, এখন বলতে হবে এটা সাইজ কতটুকু হবে, 16 পিক্সেল, এরপর আমাদেরকে সেমিকলন দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো এখানে হচ্ছে কালারটা হচ্ছে কি, আমি এখানে আবারও নিচে আরো একটু ভালো করে ব্যাখ্যা করি। কালারটা কি, কালারটা হলো প্রপার্টিজ, আর হচ্ছে রেড, এটা কি কি, এটাকে বলা যায় প্রপার্টিজ ভ্যালু। এখন বোঝা গেল। তো এটা তো ব্যবহার করলাম, আমাদের যখন ইনলাইন কাজ করেছিলাম তখন আমাদের এইভাবে প্রপার্টিজ, প্রপার্টিজ ভ্যালু, প্রপার্টিজ, প্রপার্টি ভ্যালু এভাবে কাজ করে গিয়েছি। বাট যখন আমরা ইন্টারনালে কাজ করেছি বা এক্সটার্নালে কাজ করেছি, তখন আমাদের অতিরিক্ত একটি সিলেক্টরের প্রয়োজন হবে, এটাকে সিলেক্টর বলা হয়। আমরা যখন এখানে মাউস নিয়ে আসতেছি দেখতে পাচ্ছি সিলেক্টর এখানে দেখাই যাচ্ছে, এটা সিলেক্টর। সিলেক্টর স্পেসিফিসিটি যাই থাকুক না কেন, এখানে সিলেক্টর দেখা যাচ্ছে, তার মানে কি এটাকে বলা হয় সিলেক্টর। তো সিলেক্টর যখন প্রয়োজন হবে তখন সিলেক্টরটা কিভাবে লিখবো, সিলেক্টর যেভাবেই হোক না কেন, সিলেক্টরের টাইপ রয়েছে, সিলেক্টর নিয়ে আমরা অন্য ক্লাসে আলোচনা করব। তো এখানে আমাদের মূলত সিলেক্টর থাকবে, সিলেক্টর, এরপর আমাদের কার্লি ব্র্যাকেট থাকবে, কার্লি ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণ প্রপার্টিজ এবং প্রপার্টিজ ভ্যালুগুলোকে আমাদেরকে র্যাপ করে ফেলতে হবে এই সিলেক্টরের মধ্যে। এটা কালার, এটা করতে হবে, এটা করতে হবে, এরকম ভাবে। আশা করি এখনো বুঝতে পেরেছেন মূলত সিনট্যাক্স কিভাবে লিখতে হয়, মানে আমাদের সিএসএস কোড কিভাবে লিখতে হয়। আজকে ক্লাসের মধ্যে আমরা যা কিছু করব শুধুমাত্র ইনলাইন লিখব, সো দ্যাট আমাদের মানে শুধুমাত্র আমরা ইনলাইনে কাজ করব, এই জন্য আমাদের সিলেক্টরের কোনো ব্যবহার প্রয়োজন হবে না। সো
সিলেক্টর নিয়ে যদি বুঝতে না পারেন, সিলেক্টরে এটা যদি আপনাদেরকে ঝামেলা ফেলায় দেয়, আপাতত সিলেক্টর নিয়ে কোনো বোঝাবুঝির দরকার নেই, সাইলেন্ট থাকে আপাতত। তবে সিনট্যাক্সটা অবশ্যই এরকম হবে। আরো ক্লিয়ারলি বুঝতে চাইলে আমরা গুগলে একটু সার্চ করতে পারি সিএসএস সিনট্যাক্স। সিনট্যাক্স সার্চ করে যখন আমরা ইমেজে চলে যাব, ইমেজে গেলে আমরা অনেক ধরনের এক্সাম্পল পেয়ে যাব। আমরা এই ফাইলটি ওপেন করি, এখানে দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে সিলেক্টর, এরপর হচ্ছে ডিক্লারেশন সম্পূর্ণ জায়গা মিলে, তার মধ্যে কি এটা হচ্ছে প্রপার্টি আর এটা হলো প্রপার্টি ভ্যালু। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা আরো ক্লিয়ার হয়ে গেলাম যে কিভাবে মূলত আমাদের সিএসএস কাজ করে বা সিএসএস এর সিনট্যাক্সটা মূলত কেমন। এই যে কার্লি ব্র্যাকেট রয়েছে, কার্লি ব্র্যাকেটের বাইরে থাকবে সিলেক্টর, কার্লি ব্র্যাকেটের মধ্যে সম্পূর্ণ অংশটাকে বলা হয় ডিক্লারেশন, আর এর মধ্যে কোলনের আগের অংশটাকে প্রপার্টি আর পরের অংশটাকে প্রপার্টি ভ্যালু। কোলন দিয়ে মূলত ডেফিনেশন বোঝানো হয় বা এটাকে ওইটা দিয়ে আমরা ডিফাইন করলাম এটা বোঝানো হয়। আমরা যদি আরো একটু ওপেন করি দেখতে পাচ্ছি এখানে তাই সিলেক্টর, প্রপার্টি কালার এবং ভ্যালু হচ্ছে ব্লু। আমরা যেখানে কালারের মধ্যে রেড দিয়েছিলাম, আমরা আরো যদি প্রপার্টি দেখি এখানে দেখতে পাচ্ছি সিলেক্টর, প্রপার্টি, প্রপার্টি ভ্যালু। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্টর, এখানে এক্সপ্লোরেশন ব্লক বা যেটাকে আমরা দেখেছিলাম এর আগে কি দেখেছিলাম আমার মনে নেই এই মুহূর্তে, এটাকে দেখেছিলাম সম্ভবত ডিক্লারেশন। ওকে, ডিক্লারেশন দেখেছিলাম, এখানে এক্সপ্লেনেশন ব্লক দেখানো রয়েছে। এর মধ্যে কি একাধিক প্রপার্টি এখানে ব্যবহার করে দেখানো হয়েছে, কালার প্রপার্টি, ব্লু প্রপার্টি ভ্যালু, ফন্ট সাইজ প্রপার্টি 12 পিক্সেল বা 12 পিক্সেল, এটা হচ্ছে প্রপার্টি ভ্যালু। আর দুইটা যখন ব্যবহার করা হচ্ছে একাধিক, তখন অবশ্যই দুইটা মাঝখানে আমরা একটি করে সেমিকলন ব্যবহার করছি। আমরা আরো দেখে আসি এখানে, এখানে দেখতে পাচ্ছি ঠিক একই জিনিস, সিলেক্টর, প্রপার্টি, প্রপার্টি ভ্যালু সম্পূর্ণ অংশ কার্লি ব্র্যাকেট দিয়ে র‍্যাপ করা রয়েছে। আশা করি এখন বুঝতে পেরেছেন, একদম সিম্পল। ওকে, সরি। এখন আমরা এর পরের অপশনগুলোতে আসি। আমরা যে এই যে কাজগুলো করলাম বা এখানে যে সিনট্যাক্স গুলো দেখলাম, সিনট্যাক্স গুলোকে আমাদের ব্যবহার করে দেখতে হবে। তো ব্যবহার করতে গেলে আমাদের তো অবশ্যই সিএসএস সম্পর্কে অনেক ধারণা রাখা দরকার, এটা ব্যবহার করার প্রণালী আমাদের জানা দরকার। আপাতত প্রথম ক্লাসে যেহেতু আমরা অন্যান্য কোনো কিছু নিয়ে আলোচনা করব না, শুধুমাত্র ইনলাইন নিয়ে আলোচনা করব। ইনলাইন, এক্সটার্নাল আর ইন্টারনাল, এই তিনটার মধ্যে পার্থক্য কোথায় রয়েছে, এই তিনটার আসলে ইফেক্টিভ কার পাওয়ার কেমন, এটাও আমাদের আলোচনার বিষয় রয়েছে। এই তিনটাকে যদি আমি বিবেচনা করি কোনটা থেকে কোনটার পাওয়ার বেশি, সেক্ষেত্রে আমরা ক্রমান্বয়গুলো এইভাবে ধরতে পারি। আমরা যদি দৌড় প্রতিযোগিতা দেই, সবার প্রথমে যে থাকে তাকে আমরা ফার্স্ট বলি, তাই না? ঠিক একই রকম ভাবে এখানে ঠিক একই ভাবে আমি লিস্ট করেছি, যার মান যত ছোট, অর্থাৎ ইনলাইন সিএসএস প্রথমটা, ওইটা সবচেয়ে বেশি শক্তিশালী, এরপরে ইন্টারনাল, এরপরে এক্সটার্নাল। ইনলাইন সিএসএস কেন শক্তিশালী দেখেন খেয়াল করে, এখানে আমাদের H1 এর গায়ের সাথে লেগে আছে আমাদের ইনলাইন, তাই না? এর জন্য এটাকে বলা হয় সবচেয়ে বেশি শক্তিশালী। আর এরপরে ইন্টারনাল, ইন্টারনাল যদি আমি চাই কি আমরা চেঞ্জ করব, চাচ্ছি আমরা H1 কেই চেঞ্জ করব। আমরা H1 না H3 কে আমরা চেঞ্জ করবো। আমাদের আউটপুটে দেখে আসি, এখানে H3 ব্যবহার করব। H3 ব্যবহার করে আমরা এখানে বলে দেব লরেম 5। আমরা H3টাকে ইনলাইন না করে আমরা এটা ইন্টারনাল থেকে চেঞ্জ করব। H3 কার্লি ব্র্যাকেট, এখানে আমরা বলে দিব কালার, কালার হচ্ছে আমি এখান থেকে ব্লু করে দিচ্ছি, সেভ। এখানে আমাদের ব্লু কাজ করতেছে, ফাইন। তো এই যে আমাদের H3টাকে আমরা রং করলাম, সেটা কোথেকে করলাম, আমরা অন্য একটি ট্যাগের মধ্যে থেকে করলাম, কিছুটা হইলেও কিন্তু দূরে, এজন্য এর ক্ষমতা একটু কম। আর এক্সটার্নাল যখন আমরা কাজ করেছিলাম H2 মধ্যে, সেটা কিন্তু এই ফাইলেরই বাইরে অনেক দূর থেকে সেটা আমরা কন্ট্রোল করতে পারতেছি, দেখতে পাচ্ছি। তো এটার পাওয়ার আরো তুলনামূলকভাবে কম। অনেকটা কেমন, আমরা যেমন একটা রাউটার সেট করি, আমরা মোবাইল ইন্টারনেট চালানোর জন্য রাউটার সেট করি, রাউটারের সাথে যে কেবলটা থাকে, অর্থাৎ আমরা যখন পিসিতে সরাসরি লাইন সংযুক্ত করি, সেক্ষেত্রে দেখা যায় কি পিসিতে সর্বোচ্চ স্পিড পাওয়া যায়। আবার যে ব্যক্তি রাউটার থেকে যে রাউটিং এ যে ওয়াইফাই রয়েছে, ওয়াইফাই ব্যবহার করে মোবাইলে ব্যবহার করে, সে তুলনামূলকভাবে কম্পিউটার থেকে কম নেটওয়ার্ক পায়। আবার দেখা যাচ্ছে আপনার রাউটার থেকে যে 20 ফিট বা 30 ফিট দূরে রয়েছে, সে কিন্তু আপনাদের থেকে তুলনামূলক আরো কম স্পিড পায়। যে যত কাছে থাকে
তার শক্তি ততটা বেশি পায়, তাদের মধ্যে স্ট্রংটা বেশি থাকে। ঠিক এখানেও ঠিক একই রকম ভাবে কাজ করে। আপনি এটা পরীক্ষা করে বোঝার সময় আমাদের এখনো আসেনি, আপাতত নলেজে দিয়ে রাখি। ইনলাইন সিএসএস সবচেয়ে শক্তিশালী, এরপরে ইন্টারনাল, এরপরে এক্সটার্নাল। বুঝাতে পেরেছি? ওকে, আমাদের এখন নেক্সট টপিকে আসি। আমরা এরপর কি নিয়ে আলোচনা করব? এখন পর্যন্ত কারো কোনো সমস্যা নেই মনে হয়। থ্যাংক ইউ। এখন আমরা এরপর আলোচনা করব টাইপ অফ সিএসএস। টাইপ অফ সিএসএস অলরেডি দেখেছি, ইন্টারনাল, এক্সটার্নাল এবং ইনলাইন, তিনটি টাইপে আমাদের রয়েছে। আর এরপরে রয়েছে সিএসএস কমেন্টস। এইচটিএমএল এর মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো যখন করেছি তখন আমরা অনেক অনেক কমেন্ট করেছি। যেমন এখানে আমরা এত কিছু বোঝানোর সাথে যা লিখলাম এগুলা কিন্তু আমাদের ব্রাউজারে কোথাও দেখা যাচ্ছে না। কেন? এটা আমরা কমেন্ট করেছি অথবা এটাকে সাইলেন্ট করে রেখেছি। যখন আমাদের এখানে অনেক সিএসএস লিখতে হবে তখন আমাদের কিন্তু কমেন্ট করার প্রয়োজন হতে পারে, কারণ এখানে আমি জানি না কোথায় এটা চেঞ্জ হবে। আমি যেমন এখানে বলে দিতে পারি চেঞ্জ ফন্ট সাইজ ফ্রম হোম পেজ, অথবা কি হবে index.html। তো এখানে বোঝানোর চেষ্টা করতেছি index.html ফাইল থেকে আমাদের কি করতে হবে, ফন্ট সাইজটা চেঞ্জ করতে হবে। কিসের? h2। ওকে ফাইন। আমরা এখন যদি সেভ করি, সেভ করলে আমাদের টোটাল সিএসএস টাই কাজ করবে না। কেন কাজ করতেছে না? দেখেন এখানে কিন্তু কিছু লাল দাগ দেখা যাচ্ছে, এখানে একটি লাল দাগ দেখা যাচ্ছে, আর কি হচ্ছে এখানে আরো একটি লাল দাগ দেখা যাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার কি, আপনি যখন ভিএস কোডে কোনো রকম কোড ভুল করবেন তখন আপনার নিচে একদম যে নিচে ফুটার বার রয়েছে এই বারের হাতের বাম পাশে চলে আসবেন এবং এখানে ক্লিক করলে দেখা যাবে কতগুলা ভুল রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রবলেমস, দুইটা প্রবলেম রয়েছে। এবং এটা কোথায় রয়েছে? আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1 নম্বর লাইনে 33 নম্বর ওয়ার্ড যেটা রয়েছে আমাদের, এটা একটা প্রবলেম। আর 2 নম্বরটা কি? 2 নম্বরটা হচ্ছে 4 নম্বর লাইনে 1 নম্বর লেটার। এটা এটা আমাদের এখানে রং দেখাচ্ছে বা ভুল দেখাচ্ছে। যখন ফাইলটি ভুল দেখাচ্ছে তখন আমাদের index.html এই ফাইলটি এর সাথে লিঙ্ক আপ করার কথা থাকলে, যেহেতু ফাইলের মধ্যে অনেক বাগ রয়েছে বা ভুল রয়েছে, সো সেটাকে পড়তেছে না। আর এটাকে না পড়ে এর মধ্যে কি লেখা আছে পড়বে কি করে? সেটাকে কাজ করবে, কাজে রূপান্তরিত কিভাবে করবে? অবশ্যই করবে না, এই আর কি। তো আমাদের তাহলে এখানে আমরা কমেন্ট কিভাবে করব? আমরা এইচটিএমএল এর ফাইলের মধ্যে যদি এই কমেন্টটাই করতে হইতো, আমরা তো সকলেই নির্দ্বিধায় আমরা কি করতাম, আমরা এরকম একটা কমেন্ট দিতাম। সরি, আমরা এইচটিএমএল এর মধ্যে আসি, এরকম একটি কমেন্ট দিতাম, এর মধ্যে লেখাগুলো লিখে দিতাম, তাই আমাদের হয়ে যেত। আর এটা যদি কমেন্ট না থাকতো তাহলে কি হইতো, আমাদের এইচটিএমএল এর মধ্যে এটি দেখা যেত, তাই তো? তো সিএসএস এর মধ্যে আমরা কমেন্ট করব কি করে? সিএসএস এর মধ্যে আপনি কমেন্ট করবেন দুইটা উপায়ে। আমরা একটা স্ল্যাশ দেব, এটাকে ফরওয়ার্ড স্ল্যাশ বলা হয়। স্ল্যাশ মূলত আপনার কিবোর্ডে দুইটি দুইটি স্ল্যাশ রয়েছে, একটি হলো ফরওয়ার্ড স্ল্যাশ আর একটি হলো ব্যাকওয়ার্ড স্ল্যাশ, মানে পেছন দিকে একটা সামনের দিকে একটা। ফাইন। তো আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিব, ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পরে একটি স্টার দিব, ঠিক আছে? এরপরে এটা হচ্ছে ওপেনিং ট্যাগের মতো, আর ক্লোজিং ট্যাগটা কেমন হবে? একটি স্টার বা স্টারিক, এরপরে একটি ফরওয়ার্ড স্ল্যাশ। এটা হচ্ছে আমাদের কমেন্ট এরিয়া, সিএসএস কমেন্ট এরিয়া। এখানে আপনি ইচ্ছা মতো অনেক কিছু লিখতে পারেন যেগুলো কোনো অংশই আপনাকে দেখানো হবে না, বা আমাদের তখন কোনো এররও থাকবে না। এই যে লেখাটি রয়েছে এটাকে যখন আমি কমেন্টের মধ্যে রাখতে যাব বা রাখবো তখন আমাদের এটা কমেন্টের মধ্যে কাউন্ট হবে। আর এখন এই যে ব্র্যাকেট বা যা যা কারণে ভুল দেখাচ্ছে এই ভুলগুলো আমাদেরকে আর দেখাবে না। এটাকেও কমেন্ট করার জন্য আমাদের শর্টকাট ব্যবহার করতে পারি কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ। ওকে, আমরা করলাম এটা, আমরা এক লাইনের মধ্যে কমেন্ট করেছি। আমরা চাইলে একাধিক লাইনের মধ্যেও আমরা কমেন্ট করতে পারতাম। আমরা এখানে অনেক কমেন্ট করতে পারবো। আমরা এখানে যা যা কমেন্ট করেছি এভরিথিং এখান থেকে কপি করে ওইখানে বসিয়ে দিচ্ছি। একাধিক লাইনের ক্ষেত্রে আমাদের একই রকম ভাবে কমেন্ট কাজ করবে। আর কমেন্টের ব্যবহার কেন করব এটা তো আপনারা অলরেডি সকলেই জানেন, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এখন দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কোনো প্রবলেম নেই, যেগুলো প্রবলেম ছিল সেগুলো তো আমাদের কমেন্টের মধ্যে, এই জন্য আমাদের কোনো প্রবলেম ডিটেক্ট করতে পারতেছে না। বাট আপনি যদি সহানুভূতি দেখিয়ে এটাকে কমেন্ট থেকে দূর করে দেন তাহলে দেখতে পারো কতগুলা এখানে এরর রয়েছে। দেখতে পাচ্ছি 9টি প্রবলেম কিন্তু অলরেডি সে খুঁজে পেয়েছে, ঠিক আছে? তো কমেন্টের ব্যবহার আমাদের অবশ্যই প্রয়োজন রয়েছে। আর এইচটিএমএল এর মধ্যে যেরকম কমেন্ট করার জন্য ফরওয়ার্ড কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ আপনি আমাদের কমেন্টটা হয়ে যেত,
কমেন্ট এরিয়া তৈরি হয়ে যেত, সিএসএস এর মধ্যেও সেম। আর সিএসএস এর মধ্যে আমাদেরকে এইভাবে কমেন্ট করতে হয়। কমেন্টটা বুঝে ফেললাম। তো আজকে ক্লাসটা এমনি অনেক তথ্যবহুল হইলেও খুবই কম, আলোচনা খুব সহজে আপনারা বুঝে ফেলবেন, কারণ হচ্ছে খুবই সিম্পল সিম্পল ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এইচটিএমএল সিএসএস সম্পর্কে আমরা জেনেছি, হিস্ট্রিও জেনেছি, সিনট্যাক্স সম্পর্কে জেনেছি, টাইপ অফ সিএসএস তো অবশ্যই জেনেছি। এরপরে হাউ টু কানেক্ট সিএসএস উইথ এইচটিএমএল, এটা কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি। সেটা কিভাবে, আমরা যে লিঙ্ক ট্যাগের মাধ্যম দিয়ে আমরা সিএসএস ফাইলের সাথে যুক্ত করলাম, এটাই মূলত এইচটিএমএল এর সাথে সিএসএস কে কানেক্ট করার একটি সিস্টেম। এরপর রয়েছে সিএসএস কমেন্ট। তো এভরিথিং আমরা সবকিছু কিন্তু অলরেডি দেখে ফেলেছি। আমি আশা করতে পারি আপনাদের মানে এই ক্লাস থেকে সেরকম কোনো প্রবলেম আর কেউ ফেস করবেন না। খুবই সিম্পল একটি ক্লাস ছিল এটি। এরপর যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি অ্যান্সার করার ট্রাই করব। জি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি হাইপেন এখানে ব্যবহার করা লাগবে, অবশ্যই আপনাকে হাইপেন ইউজ করতে হবে। থ্যাংক ইউ। এরপরে আর কারো কোনো প্রশ্ন